স্বাগত জানাচ্ছি খাতুন ঘর থেকে ছিল, সাথে আছে আমি শামীম জাহেদি। বাড়ছে মোটরসাইকেল বিক্রির পরিমাণ। চলতি বছরের প্রথম 8 মাসে মোটরসাইকেল বিক্রি হয়েছে গত বছরের তুলনায় বেশি। এছাড়া আগামীতে বিদেশি ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে রপ্তানি সম্ভাবনা দেখছেন দেশীয় নির্মাতারা। আজ আমরা আলোচনা করব দেশি মোটরসাইকেল ব্যবসা। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন টানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন। তবে মূল আলোচনা যাবার আগে এখানেও একটি প্রতিবেদন। যানজটের এই নগরীতে সময় মতো গন্তব্যে পৌঁছাতে মোটরসাইকেল অনেক বেশি কার্যকর। আধুনিক জীবন প্রবাহে তো বটেই, ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ হিসেবেও চাহিদা রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলের। ঝামেলা এড়িয়ে রাস্তায় চলাচলে সব বয়সী মানুষের কাছেই জনপ্রিয় 2 চাকার এই হালকা যান। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নিত্য নতুন ডিজাইনের মোটরসাইকেল বাজারে আনছেন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বিআরটি এর হিসেবে 2013 সালে দেশে মোটরসাইকেল বিক্রি হয়েছে প্রায় 85,000। 2014 সালে এর পরিমাণ 90,000-এর বেশি। আর এই বছরের প্রথম 8 মাসেই মোটরসাইকেল বিক্রি ছাড়িয়েছে 1 লাখ। জ্যামের কারণে হয়তো বাইকটা থাকলে খুব সহজেই আমাদের কালেকশনগুলো করা সম্ভব হয়, যার কারণে এই বাইকটা দরকার। যেখানে আমার গাড়ি যায় না সেখানে বাইক যায়। 1 নম্বর। 2 নম্বর কথা যে ঢাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, আমি চিপা চাপা দিয়ে যেভাবে হোক বাইকটা আগায় নিতে পারবো। বাড়তি চাহিদার কারণেই এখন দেশেই তৈরি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল। এছাড়া রপ্তানির সুযোগও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। এই অভিজ্ঞতা হয়তো দেখা যাবে 5 থেকে 10 বছর পরে আমরা একটা যত কোয়ান্টিটি আমরা এই দেশে বিক্রি করতে পারবো, তত কোয়ান্টিটির আমরা হয়তো তার থেকে বেশি হয়তো বাইরে বিক্রি করতে পারবো। সরকারি হিসাবে দেশে এখন প্রায় 13 লাখ নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। যারা মোজাম্মেল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। প্রতিবেদন দেখছিলাম যে যেখানে দেখানো হচ্ছিল যে বাংলাদেশের মোটরসাইকেলের ব্যবসা বেশ ভালো। এই বছরের বিক্রি গত 8 মাসে এই বছর 8 মাসে গত বছরের তুলনায় বেশি এসছে। এবং রিপোর্টে এটাও বলা হচ্ছে যে বাংলাদেশের দেশীয় নির্মাতারা বিদেশি ব্র্যান্ডের মোটরসাইকেলের সাথে ব্যবসাকে তারা টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে। কি রহস্য রয়েছে? দেশীয় উদ্যোক্তারা কেন ভালো করছে বিদেশি ব্র্যান্ডগুলোর তুলনায়? কথা শুরুর জন্য আমার একটু কারেকশন দরকার হবে, তথ্য বিভ্রাট আছে একটু। জি বলুন প্লিজ। সেটা হলো, আমরা যে দেশে মোটরসাইকেল বিক্রি করি বা বাজারজাত করি, পাশাপাশি ভারতীয় বিভিন্ন দেশের বা জাপানি মোটরসাইকেল বাজারে আছে। রাইট। এই মোটরসাইকেলগুলো যখন বাজারে যায়, এগুলো ডিলাররা বা বিভিন্ন বিক্রেতারা সরাসরি কাস্টমারের কাছে বিক্রয় করে। আচ্ছা। বিক্রয় শেষে ওনারা এটা রেজিস্ট্রেশন করেন এবং সেই রেজিস্ট্রেশন থেকে তালিকাভুক্ত হয়, এবং যা আপনি একটু আগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির মাধ্যমে যে সংখ্যাটা আছে সেটা বললেন। কিন্তু প্রকৃত চিত্রটা একটু ভিন্ন রকম। জি বলুন। সেটা হলো যে বাংলাদেশে মোটরসাইকেল আসলে ক্রমান্বয়ে আমি আর একটু বেশি সময় নিচ্ছি। আমরা এই কোম্পানিটা শুরু করেছিলাম আমাদের পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে 2000 সালে। এবং 2000 সালে যখন শুরু করি, এইটা আমরা প্রত্যেক বছরে অ্যাভারেজ গ্রোথ, আমরা বিভিন্ন কোনো বছর 40%, কোনো বছর 25% মার্কেট গ্রোথ হয়। এবং এক সময় 2011 সাল পর্যন্ত এসে টোটাল মার্কেট গ্রোথ হয়ে 30,000 থেকে প্রায় 3,40,000 মোটরসাইকেল বাজারজাত হয়েছিল। আচ্ছা। এক বছরে। এবং সেই সময় আমরা 48,000 মোটরসাইকেল বিক্রি করেছি, 14% শেয়ার আমাদের ছিল। জি। আমরা মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয় 2011 সালে, কিন্তু আমরা শুরু করি কাজটা 2007 সালে। এখানে বলে রাখা ভালো যে আমরা এটিসিসিতে মার্কেট লিডার এবং অন্যান্য মোটরসাইকেলও আমরা প্রস্তুত করি। তথ্য বিভ্রাটটা হলো এই জায়গায় যে বিআরটি থেকে যে সংখ্যাটা আপনারা পেয়েছেন সেটা আপনারা বলছেন, কিন্তু আমাদের দেশের গ্রামগঞ্জে মফস্বলে তারা মনে করে যে এটা একটা বাড়তি খরচ, তারা রেজিস্ট্রেশনটা করান না। আচ্ছা। কিন্তু বিক্রেতারা বিক্রি করেন, যে কারণে হচ্ছে কি এই সংখ্যাটার তারতম্য ঘটছে। আসলে আপনারা বলছেন, বিআরটি বলছে 1 লাখ, কিন্তু প্রকৃত 3 লাখ। কিন্তু গত 3 বছরে অর্থনৈতিক কিছুটা প্রবৃদ্ধি ঘটেছে, কিন্তু কৃষক বা অর্থনীতি একটু তারতম্য ঘটেছে, এবং পলিটিক্যাল রিজনের কারণে কিন্তু প্রত্যেক বছর 2011 সালের পরে 12 সালের এই টোটাল মার্কেটটা পড়ে গিয়েছে। আচ্ছা। পড়ে গিয়ে প্রায় অর্ধেক 2 লাখ হয়ে গেছে, এবং ক্রমান্বয়ে 2-3% করে মার্কেট শেয়ার বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু এই বছর আবার শুরুতে 3 মাস যে অন্তর্দ্বন্দ্ব বলেন বা পলিটিক্যাল আনরেস্ট বলেন বা যে কারণে মার্কেটটা কিছুটা ছোট হয়ে গেছে, তো এখন আবার কিছুটা করে ভালো হচ্ছে।
আপনার প্রসঙ্গে আমি চলে আসি। জি প্লিজ আসলে সেটা হলো যে আমরা এই 2011 সাল থেকে বাজার চাহিদা দিয়ে মোটরসাইকেল প্রস্তুত করছি, বিভিন্ন মডেলের মোটরসাইকেল আমরা প্রস্তুত করছি, 50 সিসি থেকে 100 সিসি মোটরসাইকেল আমরা প্রস্তুত করছি বাজারের চাহিদা অনুযায়ী, এবং আমরা ভাবছি ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে আমরা রফতানি করব এবং রফতানি সফলতা আনবো, এটা আমরা ভাবছি এবং সেই কার্যক্রম অলরেডি করছি এবং সেই কার্যক্রম প্রায় সম্পন্ন পথে। আমরা আশা করছি যে 2000 সালে আমরা রপ্তানি করতে পারবো। রপ্তানি করবেন কোন কোন জায়গায় বা কোন কোন দেশে রপ্তানি করবার সম্ভাবনা আপনারা দেখছেন বেশি, এবং সেখানে রপ্তানি করবার ক্ষেত্রে যে ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা সেটা নিশ্চয়ই আপনারা করছেন বা রাখছেন বলেই যেতে পারবেন। রপ্তানি করবার ক্ষেত্রে আসলে আর কোনো বাধা আছে কিনা? আসলে প্রথম হলো যে রফতানির আগের কথাটা, রফতানি করব কিন্তু রফতানির আগের কথাটা বেশি মুখ্য। রফতানি করার জন্য আসলে একটা জিনিস প্রডিউস করতে হয়। তো এটা এমন একটা জিনিস যে টেকনিক্যাল জিনিস, এটা কিন্তু একদম সহজ জিনিস না। এটা করতে হলে একটা কনজাম্পশন দরকার হয়, দেশীয় ভাবে একটা কোয়ান্টিটি দরকার হয়। তো এই ক্ষেত্রে যদি বলি যে আসলে দুনিয়াতে এখন সবচেয়ে মাস পিপলের জন্য অনেক বাইক আছে 1500 সিসি 2000 সিসি শৌখিন ইউরোপে ব্যবহার করে, সেটা এক ধরনের, কিন্তু সাধারণ সামগ্রীর লোক যারা ব্যবহার করবে জনসাধারণ, তার জন্য যে মোটরসাইকেল, চীন একটা দেশ যেখানে প্রচুর মোটরসাইকেল প্রস্তুত হয় এবং আমাদের পাশে ভারত, দুই দিকে আছে, তারা অনেক করে। কিরকম? ভারতে প্রতি বছর মোটরসাইকেল কনজাম্পশন হয় 1 কোটির উপরে এবং চীনও 1 কোটির উপরে, এবং ওরা কিছু সুবিধাও পায় গভর্নমেন্ট থেকে। একটা হলো প্রোডাকশন কোয়ান্টিটির কারণে তার নিজস্ব একটা সুবিধা তৈরি হয়। আরেকটা হলো দেখেন চীন, ওরা ব্যাংক ইন্টারেস্ট কম, আমার এই জায়গার ব্যাংক ইন্টারেস্ট 14 থেকে 16%, ওরা পায় 6% ইন্টারেস্টে। এই যে একটা ভারসাম্যহীন অবস্থা, সেজন্য আমাদের এটার কষ্ট দিতে হয়। প্রথম কথা হলো যে আমাকে কিছু প্রোডাকশন করতে হবে। প্রোডাকশন যদি আমি সাকসেসফুল হই তাহলে আমি এক্সপোর্টের খাতে, ডোমেস্টিক মার্কেট একটু স্টেবল ডোমেস্টিক মার্কেট আপনারা বলছেন। আমরা আপনি যেটা বলেছেন সেই জায়গাটা ফেরত আসছি। এই জায়গায় আজকের থেকে 20 বছর আগেই এক্সপোর্ট মার্কেটে চায়না এবং ইন্ডিয়া অনেক ডমিনেট করছে। এবং এক্সপোর্টের জায়গাগুলো কোন জায়গায়? আফ্রিকাতে, আদার এশিয়াতে বলতে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, এই জায়গায়। আমরা যে জায়গাটা তৈরি করছি এক্সপোর্টের জন্য আফ্রিকাকে টার্গেট করছি এবং ইন্ডিয়াকে টার্গেট করছে, যদিও তারা এত বড় বিশাল বাজার ওদের, এবং ওরা বিশাল মোটরসাইকেল প্রস্তুত করে এবং বড় বড় প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে, বাজাজ আছে, হোন্ডা আছে, সুজুকি আছে, বিভিন্ন আছে, হিরো আছে। তারপরও আমরা টার্গেট করছি। আমি কেন সেটা আবার এক্সপ্লেন করতে পারি, কেন আমরা ইন্ডিয়াকে টার্গেট করলাম। জি বলুন। ইন্ডিয়া বড় দেশ, ইন্ডিয়ার যেমন বড় দেশ, তাদের সুবিধা এবং অসুবিধা ওদেরও আছে। ওদের অসুবিধার জায়গাটা যেটা, সেটাকে আমরা অপরচুনিটি করে নিচ্ছি। অসুবিধার জায়গা কোনটা আছে? যে ওরা যে মোটরসাইকেল গুলো প্রস্তুত সেটা ক্যারি করে আনে একটা জায়গায় দিতে পারছে না, সেটা হল 7 সিস্টারে ট্রান্সপোর্টেশনের কারণে। কিন্তু আমার এই জায়গাটা অনেক সহজ, সেই জন্য আমরা টার্গেট করছি 7 সিস্টারকে এই জায়গায়। এবং ওদের যে আরেকটা জায়গা করছে, ওদের কিন্তু যা মোটরসাইকেল আছে 100 সিসি বা তার উপরে, আমরা 80 সিসিতে আমরা বলেছি আমরা লোকাল লিডার, মার্কেট লিডার। আমরা সেই জায়গায় ভারতের অধিকাংশ দেশে আমাদের জনসাধারণের মতো, আমাদের মতো সাধারণ ওরা, সেই জন্য আমরা ওই জায়গাটাকে টার্গেট করছি যে ওদের ওই জায়গায় একটা 80-50 একটা মার্কেট আছে। এই দুটো কারণে আমরা এই জায়গাটা টার্গেট করেছি। এছাড়াও আমরা মনে করি যে আগামী দিনের কম্পিটিশনে আমরাও জিতবো, আন্ডারসিচও আমরা করতে পারবো। তো সেই জায়গায় আবার কিছু অন্তরায় আছে, আপনি আবার সুযোগ দিলে সে কথা বলতে পারেন। আমি তার আগে আপনাকে সেই বিষয়ে আসার আগে আমি আর কিছু জানতে চাচ্ছি। আপনি বলছেন ভারতের 7 সিস্টারকে আপনারা টার্গেট করেছেন, যেখানে তাদের মূল এলাকা থেকে এখানে ট্রান্সপোর্ট করবার ক্ষেত্রে, পণ্য ট্রান্সপোর্ট করবার ক্ষেত্রে একটি বড় বাধা। আপনি বোধহয় দেখেছেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাথে ভারতের একটি ট্রানজিট চুক্তি হয়েছে, ট্রানজিট কার্যকর হয়েছে। ভারত থেকে বাংলাদেশের মাধ্যমে 7 সিস্টারে ভারতীয় পণ্য যাওয়া শুরু হয়েছে, যেটা গত সপ্তাহে হয়েছে বাংলাদেশে। জি, এই ট্রানজিট সুবিধা, অর্থাৎ ভারতীয় পণ্য এক অঞ্চলের পণ্য বাংলাদেশের উপর দিয়ে আর এক অঞ্চলে, আমি 7 সিস্টারের কথা বলি, সেখানে যাচ্ছে। এই ট্রানজিটকে আপনি বিজনেস চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা, বা আপনি যখন এই ব্যবসার পরিকল্পনা করেন তখন এটাকে মাথায় রেখেছিলেন কিনা? অবশ্যই। একটু আমি তাহলে পিছন থেকে বললে অনেকটা সবার জন্য সহজ হয়ে যাবে। আমরা সাধারণভাবে মনে করি যখনই আমরা প্রোডাকশন করছি, বরং এর আগের প্রশ্নটা এরকম হতে পারে না যে আপনারা প্রোডাকশন করছেন, এখানে যদি বাজাজ প্রোডাকশন করে, হোন্ডা করে, তাহলে আপনাদের অবস্থা কি হবে? উত্তরটা হলো, একটু আগে যে প্রশ্ন করলেন সেটার উত্তরটা এই জায়গায় আছে। উত্তরটা কিরকম আছে? সবসময়ই আসলে কম্পিটিশন পারফেক্ট করে। কেন করে?
আমরা যখন মোটরসাইকেল প্রস্তুত করছি, আমি কিন্তু সব কিছু তৈরি করি না। কোনো দেশে কোনো কোম্পানি, টয়োটাও তার সব জিনিস তৈরি করে না। কোনো জিনিস এই জায়গায় ইন্ডিয়া থেকে নেয়, কোন জিনিস চীন থেকে নেয়, বেশিরভাগ জিনিস লোকালি হয়। আমরাও মোটরসাইকেলে তাই করছি, মূল জিনিসগুলো লোকালি করছি এবং আমরা টেকনোলজি দিয়ে যেটা ডেভেলপ করছি। পাশাপাশি যেমন আমাদের সিট তৈরি হয় ফরিদপুরে, কে করে? একজন ভেন্ডার আমরা ঠিক করেছি, টেকনোলজি দিয়েছি, সে তৈরি করছে। চেইন তৈরি হচ্ছে আমাদের ঠাকুরগাঁয়, এই প্লাস্টিক আইটেম তৈরি হচ্ছে ঢাকাতে, আমরা মোল্ড দিচ্ছি, করছি। আমরা এনে এগুলো সংযোজন করছি, কালার করছি, রং করছি। এখন যদি মার্কেটে হোন্ডা বা বাজাজ ওনারা আসেন, তাহলে কি হবে? প্রতিযোগিতা হবে এবং দেশীয় ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে, ব্যাকওয়ার্ড লিঙ্কের, অর্থাৎ ও হয়তো আরো 6টা জিনিস করবে। তারা আমাদের থেকে নলেজ অনেক বেশি, তারা যদি তাদের নলেজটা দেয় তাহলে দেশের শিল্প উৎপাদন হবে। আমিও ওর 3টা জিনিস কিনতে পারবো, কিনে মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমি মার্কেটিং করব ওর সাথে আমার, কিন্তু দেশীয়ভাবে ইন্ডাস্ট্রি হবে এবং একই কারণে তখন আমার এক্সপোর্ট করাটাও তখন আমার জন্য সহজ হয়ে যাবে, কম্পিটিশন। জনাব হোসেন, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো আপনার সাথে। জি, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি মোটরসাইকেল ব্যবসা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন। জনাব হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। কেমন আছেন আপনি? জি, জি। আমরা কথা বলছিলাম মোটরসাইকেল ব্যবসা নিয়ে, বাংলাদেশের ব্যবসা নিয়ে। আপনি বা আরো কিছু প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠান আছে যারা দেশে মোটরসাইকেল তৈরি করছে, উৎপাদন করছে, কিন্তু একই সাথে আপনাদেরকে অন্য মোটরসাইকেলের সাথে, বিদেশি ব্র্যান্ডের মোটরসাইকেলের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে, যেগুলো মূলত ট্রেডিং এর মাধ্যমে আসলে বাংলাদেশে বিক্রি হচ্ছে। যেগুলো এই ক্ষেত্রে ট্রেডিং এর সাথে আপনারা যখন যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে জড়িত, এইখানে ব্যবসায়িক প্রতিযোগিতা আসলে কি ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন বা সেখানকার লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন কিনা? আসলে আমরা একসাথে দুটো কাজ করছি, অন্যান্য কোম্পানিও সেটা করে। সেটা হলো, প্রথম কাজটা যেটা করছি, আমরা মোটরসাইকেল প্রস্তুত করছি, ইন্ডাস্ট্রি ডেভেলপ করছি এবং ইন্ডাস্ট্রিয়াল বেনিফিট দরকার, সুবিধা দরকার, নতুবা করবো কিভাবে। মোটরসাইকেলটা প্রস্তুত করার পর তারপরে মার্কেটিং কাজটা করছি। আর মার্কেটিং করতে গেলে আমাদের প্রতিযোগী কোম্পানি আছে, অনেক বড় বড় প্লেয়ার আছে, যেমন বাজাজ আছে, হিরো আছে, হোন্ডা আছে, টিভিএস আছে, ইন্ডিয়ান প্রতিষ্ঠান। সেগুলো শুধুমাত্র দেশে এসে বিক্রি হচ্ছে। এখন দেশে এসে বিক্রি হচ্ছে, তারা কিন্তু আর প্রতিষ্ঠান প্রস্তুত করছে না, প্রস্তুত হচ্ছে সেই ভারতে। ওরা অনেক টেকনোলজি দিয়ে প্রস্তুত করছে, চায়না ব্র্যান্ডও আছে, সেগুলো এসে বাজারে ট্রেডিং করছে। এখন ট্রেডিং আর প্রস্তুতের মধ্যে প্রথম ডিফারেন্সটা হলো যে আমি যে কারখানা তৈরি করলাম এই জন্য একটা পলিসি দরকার। কেন পলিসি দরকার? আজকে আমি মোটরসাইকেল তৈরি করছি, আমি 500 কোটি টাকা আমি ইনভেস্ট করেছি মার্কেটে, এখন এর জন্য একটা ডিউটি স্ট্রাকচার দরকার, একটা পলিসি দরকার। এখন আগামী বছর বাজেটে কি হবে, আমি টাকাই থাকতে হবে, তাহলে তো হবে না, তাহলে তো হবে না। ব্যাংক ইন্টারেস্ট ওরা ওই জায়গায় পাবে, ব্যাংকের সুবিধা পাবে, 6% ইন্টারেস্ট, 8% ইন্টারেস্ট, আমি কেন 14% ইন্টারেস্ট দিয়ে কেমন করে ওর সাথে করবো? তো এইসব জায়গার মধ্যে যেমন আমি উল্টা দিক থেকে কি করছি, আমি দেশীয় এমপ্লয়মেন্ট জেনারেট করছি, আমি ফরেন কারেন্সি সেভ করছি, আমি দেশীয় এসআর করছি। তো এখন এইসব জায়গার জন্য আমরা ঠিক প্লেইং লেভেল ফিল্ড পাচ্ছি, এই কথাটা ঠিক নয়, কারণ তারা ট্রেডিং পাচ্ছে না। তারা, আমরা ওয়েলকাম করি তারাও এসে এই জায়গায় দেশীয় ভাবে মোটরসাইকেল প্রস্তুত করুক। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে একটু আগে যে কথাটা বলছিলাম, তারা যখন প্রস্তুত করবে, তারা 6টা জিনিস করবে, আমি 3টা জিনিস করব, ওরা আমার 3টা জিনিস কিনবে, আমিও 6টা জিনিস করবো, অথবা ব্যাকওয়ার্ড লিঙ্ক থেকে তৈরি হবে, কেউ না কেউ তৈরি করবে, সে জায়গা থেকে ওরা কিনবে, আমরা কিনবো, কোয়ালিটি ট্রান্সফার হবে, দেশে সামগ্রিকভাবে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে এবং সেটাই প্রয়োজন আর কি আগামী দিনের জন্য। আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আপনি বলছেন যে আপনার যেসব মোটরসাইকেল বা যে কোনো পণ্যের আমরা ফিনিশ প্রোডাক্টের আগে যেসব ছোট ছোট কম্পোনেন্ট থাকে সেগুলো বিভিন্নভাবে তৈরি হয় দেশে। আপনি বলছিলেন সিট তৈরি হয় একখানে, চেইন তৈরি হয় মোটরসাইকেল একখানে, কিন্তু আমি যতদূর জানি ইঞ্জিন এখনো তৈরি হয় না দেশে। ইঞ্জিনটা কি এখনো তো বাইরে থেকে আনছে? ইঞ্জিন এখনো বাইরে থেকে আনে, তবে আমরা আবার এই জায়গায় কিছুটা কাজ করছি, সেটা হলো আমরা অ্যাসেম্বলি করছি, ইঞ্জিনটা সম্পূর্ণ বিযুক্ত অবস্থায় আসে, আমরা যুক্ত করছি। আচ্ছা, এইটুকু কাজ শুরু হয়ে গেছে, টেস্ট করে আমরা সবকিছু করি। তাতে লাভটা হবে আগামী দিনে, হয়তো এটার যে 12টা কম্পোনেন্ট, তার থেকে হয়তো 3টা কম্পোনেন্ট আমরা শুরু করবো কাজ করার জন্য এখান থেকে। হয় আমরা নিজেরা করবো, না কেউ এগিয়ে আসবে, তার মাধ্যমে পুরো জিনিসটা হবে। কিন্তু এই ইঞ্জিন তৈরি করবার ক্ষেত্রে বাংলাদেশের অটো ইন্ডাস্ট্রির জন্য একটা বড় বাধা। আমরা বহুদিন থেকে শুনছি বাংলাদেশের অটো ইন্ডাস্ট্রির কথা, কিন্তু কখনোই কোনো প্রতিষ্ঠান ইঞ্জিনটা আসলে তৈরি করতে পারছেন না। কত দূরে আছে আসলে, আমরা বাধা কোথায়, কেন পারছি না? আমাদের মার্কেট একেবারে ছোট নয়।
মার্কেট ছোট না, আমি মার্কেট কত বড় বা কি আমি বলি, অটো বলতে তো শুধু মোটরসাইকেল না, হ্যাঁ, বিশাল জিনিস। বিশাল সেটাই। এই জায়গার মধ্যে আমি আরেকটা জিনিস মানে সামগ্রিকভাবে একটু ইনফর্ম করার জন্য বলছি। হ্যাঁ, আপনি বলুন। বাংলাদেশে টোটাল হাইওয়ে আছে 3,500 কিলোমিটার, আচ্ছা। রিজনাল হাইওয়ে আছে প্রায় 4,500 কিলোমিটার, হুম, হুম, হুম। ডিস্ট্রিক্ট রোড আছে প্রায় 15,000 কিলোমিটার, আর কাঁচা পাকা রোড আছে কিছু। এই রোডগুলো দিয়ে চলে কি চলে? অটোমোবাইল বলতে হলে বাস, ট্রাক, কার, এগুলো। এখন ওই যে প্রথম যে জায়গা শুরু করেছিলাম এই জায়গাটায়, যে আসলে একটা কনজামশন দরকার হয়, ইঞ্জিনটা তৈরি করলে ইঞ্জিনটা কে কিনবে, আচ্ছা। কোন জাতীয় ইঞ্জিন তৈরি হবে। হুম, হুম। আমাদের এই জায়গায় সময় এসেছে কার 15,000-এর জন্য ভাইবল হবে না ইঞ্জিন তৈরি করা, যদি সে এক্সপোর্ট করতে পারে অথবা কোনো একটা কোম্পানির সাথে যদি করে তারা প্রোডাক্টটা নিয়ে যাবে, তাইলে সম্ভব। তাহলে সম্ভব। কিন্তু এই কোয়ান্টিটির জন্য সম্ভব না। আমাদের ট্রাক বিক্রি হয় মাত্র 8,000 থেকে 10,000, বাস বিক্রি হয় বছরে 3,000, কার বিক্রি হয় 15,000। কিন্তু মোটরসাইকেল যেটা আমি বললাম যে 2011 সালে আমরা টোটাল বাজার ছিল 3 লাখ বা 3.5 লাখের, আমরা 48,000 বিক্রি করেছি। মার্কেটটা টোটাল মার্কেটটা পড়ে গেছে। আমরা মনে করি আগামীতে সামনেই মার্কেট আবার উঠবে। তো 40-50,000 মোটরসাইকেল। আমরা নিজেরাই মনে করছি যে এই মার্কেটটা আমরা যখন 80,000 থেকে 1 লক্ষ শেয়ার করব, আমরা ইঞ্জিনের বহু যন্ত্র তৈরি করতে পারবো। এর মধ্যে আমরা কাজ হাত দিয়েছি। আমি মনে করি যে এটা খুব দূরে নয়, আচ্ছা। খুব দূরে নয়। ইঞ্জিন তৈরি করবো, মোটরসাইকেল ইঞ্জিন দেশীয়ভাবে তৈরি করবো, এটা খুব তাহলে দূরে আমরা নয়। আসলে বলতে পারবো যে পুরোপুরি দেশি মোটরসাইকেল আমরা বলতে হয়তো পারবো। দেশে এখনই বলতে পারেন। আমি একটা জিনিস হিসাব করতে হবে, আচ্ছা, বলুন, please, হ্যাঁ, একটা জিনিস component-এর- হিসাব করতে হবে জি। যে জাপান কি দেশীয়ভাবে করে? জাপানও তো জিনিস বাইরে থাকে না, কেন আনে? তার লেবার কস্ট, তার টেকনিক্যাল। আচ্ছা। এখন আমরা যে মূল জিনিসের কত পার্সেন্ট জিনিস এই জায়গায় করে ফেলি। আমি পুরো বডির ফ্রেমটা এই জায়গায় করি, আমি ফুয়েল ট্যাঙ্ক করি, আমি সাইড স্ট্যান্ড করি, আমি এই জায়গায় পেন্টিং করি, আমি স্টিকারিং করি, আমি সিট দেই, আমি চেইন সবই দিচ্ছি। টুকিটাকি কিছু জিনিস আসলে কিছু ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, যেমন একরকম, আর এইটা হলো নলেজ বেজ ইন্ডাস্ট্রি, অর্থাৎ জ্ঞানের প্রজেক্ট। এই নলেজ বেজ ইন্ডাস্ট্রি এই কারণে বললাম যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চাইলে আমার কথা শুধু হবে না, এই জায়গায় আপনাদের, আমাদের, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ার সবার ভূমিকা আছে। অর্থাৎ ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি যে ছেলেটা পড়ালেখা করছে ওই জায়গাতে পাশ করলে কোনো লাভ হবে না, টিচারদেরও লাভ হবে না, যদি এটা আমাদের সাথে লিঙ্ক আপ করে, আসে যায় কিভাবে ডেভেলপ হবে। এবং এটাকে বলে নলেজ বেস টেকনোলজি, নলেজ বেস ইকোনমি। যদি ওরা পারিপার্শ্বিকভাবে পার্টিসিপেট করে তার মধ্যে দিয়ে হবে। তো আগামী দিন যেটা আমি সামনে দেখছি, পূর্ণাঙ্গভাবে বলতে পূর্ণাঙ্গ 80% 90% প্রোডাকশন হয়তো হবে, 10% তখন হয়তো বাইরে থাকবে। কারণ কি ইকোনমিক হতে হয়, ইকোনমিক হতে হয়। যেমন নিডল খুব ছোট্ট জিনিস, সুই, কিন্তু দুনিয়াতে ফ্যাক্টরি আছে হয়তো 8টা বা 10টা। কারণ কি ওর যে ডেলি প্রোডাকশন সেটা কনজিউম করতে পারে না। তো অতএব নিডল ফ্যাক্টরি কিন্তু আপনার দেশে নেই। এবার তো এরকম অনেক জিনিস হয়তো একটা রেকটিফায়ার হয়তো আমাকে কোনো সময় আনতেই হবে বাইরে থেকে, এরকম কিছু কিছু জিনিস হয়তো আনতেই হবে। কিন্তু মূল সবগুলো জিনিস করে ফেলা আমরা করে ফেলেছি। আপনি যেহেতু বলছেন ইঞ্জিন, সবাই মনে করে ইঞ্জিন একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা সেই রাস্তা হাঁটছি, খুব বেশি দূরে না। প্রোডাকশন কস্টের কতখানি অংশ ইঞ্জিন? টোটাল একটা মোটরসাইকেল যদি একটা ইউনিট কস্ট 20%, 20%, 20 to 25%। আচ্ছা, বাকিটা তাহলে আমরা আনুষঙ্গিক জিনিস। আনুষঙ্গিক যে আনুষঙ্গিক সেটা জিনিস, বলতে পারি। জি। আরেকটা জিনিস বলছি যে আমরা যে বলছি যে এই ধরনের ব্যবসা করবার ক্ষেত্রে বা এই ধরনের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে করবার ক্ষেত্রে অনেক সময় বলি যে আমাদের যথেষ্ট লোকবলের অভাব রয়েছে বলি আমরা। এক্ষেত্রে মোটরসাইকেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি জনবল কি আপনার দক্ষ জনবল কি আপনার বাংলাদেশ থেকে পাচ্ছেন আপনি? প্রথম হলো লোকবলের অভাব নাই, পরের প্রশ্ন যেটা বলছেন দক্ষ লোক, দক্ষ লোক তো সবসময় একটা ফ্যাক্টর। তবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য 2-3 ধরনের লোক দরকার হয়। দক্ষ যারা পেইন্টিং করবে, যারা ওয়েল্ডিং করবে, যারা অ্যাসেম্বলি করবে, দক্ষ। আমাদের এই জাতীয় লেবার যারা আছে, যদিও আমরা লেবার বলছি, অসম্ভব এফিশিয়েন্ট, অসম্ভব এফিশিয়েন্ট, এবং তাদের মেধা অনেক বেশি। আমরা বলি না বাঙালির মেধা, আসলে সত্যি সত্যি। আমরা চীনে পাঠিয়েছিলাম ট্রেনিং এর জন্য ওদেরকে। তো ওরা ট্রেনিং করতে যখন গেল কিভাবে ওয়েল্ডিং করবে, কিভাবে কাটবে, কিভাবে করবে, 3 মাসের ট্রেনিং হচ্ছে, আমরা 1.5 মাসের মধ্যে হয়ে গেছে, চলে আসছে। কিন্তু পরের পার্টটা যেটা বললেন দক্ষ, এই জায়গাটার দক্ষতা তাদের আছে, কিন্তু নো হাউ যেটা, নো হাউ এর জন্য কিন্তু সময় দিতে হবে। আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা ঢুকতে হবে। একটা কথা মনে রাখবেন যে একটা লোকের বড় লোক মানে রিচ করে দেওয়া যায় 1 ঘন্টায় বা 1 দিনে বা 1 সপ্তাহে। আপনার অনেক টাকা আছে, আমাকে দিয়ে দিলেন, কালকাতে আমি কোটিপতি হয়ে গেলাম। কিন্তু নলেজ কিন্তু 1 দিনে দেওয়া যায় না, এটা কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।